এই মোবাইলের সূত্রপাত থেকে আমি সব জানতে পারি যে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক চলতেছে আরো 3-4 মাস আগের থেকে। তো ওরা বলে চেপে যাও, এমপিকে হাতে রাখতে হবে, আমাদের অনেক কাজ সামনে। একটা না 3-4টা কামড়ের দাগ দেখি, মানে মেয়েটা তো অনেক সুন্দর, হ্যাঁ একদম দুধে আলতা। মেয়েটাকে নিয়ে কুকুরের মতো, আপনারা দেখছেন যে কার্তিক মাসের কুকুর যা করে তাই করতেছিল মেয়েটাকে নিয়ে রাস্তায় জড়াজড়ি, বিভিন্ন বিল্ডিং এ ঢুকে জড়াজড়ি। অবশ্যই অবশ্যই রেকর্ড করবেন এবং সমস্ত সত্যতা যাচাই করবেন। আপনারা নিজেদের মতো কাজ করবেন না, আপনারা সত্যতা যাচাই করে তারপরে আপনারা যেটা সত্য সেটি প্রকাশ করবেন। সত্য যেহেতু আপনার নাম্বারটা ছিল না আপনার, সেই কারণে আপনার সাথে এর আগে কথা বলা হয়নি। কথা বললে হয়তো আমাদের রিপোর্ট গুলো আরো সমৃদ্ধ হতো, আরো ডিটেলসটা আমরা জানতে পারতাম। হ্যাঁ, আপনি কোন জায়গার প্রতিনিধি, ঢাকা নাকি সাতক্ষীরার? আমি বাংলাদেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি। ও আচ্ছা। এখন ওই সংসদ ভবনে কিসের চাকরির প্রলোভন দেখিয়েছিল সেটা কোনো পদ উল্লেখ করিনি। তো এসএসসি পাশে কি চাকরি হয়? ঝাড়ুদার, ক্লিনার, আয়া বুয়া, এসএসসি পাশে তো এর থেকে বেশি চাকরি হওয়ার কথা না। জি, এইটা আপনি জানলেন কিভাবে? ও আপনার ভাগ্নাই বলেছে? না, আমার বোনের জামাই বোন বলেছে যে মরিয়মকে সংসদে চাকরি দিবে। আমি বললাম এখন ম্যাট্রিক পাস করিনি, এখন কিসের চাকরি দিবে? এখনো তো এমপি তো 5 বছর আছে, এত তাড়াতাড়ি কেন চাকরি নিতে হবে? এটার সাথে আমার দ্বিমত ছিল যে আমার চতুর্থ শ্রেণীর চাকরি কেন নিতে হবে? সবেমাত্র আমি ম্যাট্রিক পরীক্ষা দিছি, আমার এখনো পুরো লাইফ সামনে, আমি আরো পড়ালেখা করব। তো তারা খুব ব্যস্ত হয়ে গেছিল, না এই যা পাই তাতে পরবর্তীতে পদোন্নতি হবে। তাহলে এই চাকরির প্রলোভন দেখিয়ে ওই সম্পর্ক কি করেছিল না প্রলোভন দেখিয়েই মেন হলো ওই এক জায়গায় থাকতে থাকতে লুচ্চা মানুষের পাশে যদি একটা মহিলা মানুষ দেওয়া হয় তো কি হবে? ওই দোতলায় আর কেউ থাকতো না। এখন এখানে আমি তো মনে করছি আমার বোন জামাই লোভে পড়ে মেয়েকে ওই দোতলায় পাঠাইছে এমপির কাছে। মানে আগে পরিকল্পনা, এটা হলো পরিকল্পিত। আমার বোন জামাই টাকা পয়সার লোভে, সে বুড়া মানুষ কি আর করবে যদি কাজ উদ্ধার হয়? আমার বোন জামাই হলো নিষ্কৃষ্ট একটা মানুষ। আমি এই সমস্ত সবকিছু উদ্ঘাটন করে আমি তার কাছে বলেছিলাম, ওই এমপির কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে এসে আমি ওই মোবাইল সহ তার কাছে বলেছিলাম যে এই মোবাইল দিচ্ছে আর এর সাথে এই সম্পর্ক চলতেছে। তা আমার বোন জামাই আমাকে বলছিল তুমি চেপে যাও, এমপির কাছ থেকে আমাদের অনেক কাজ আছে, অনেক কাজ উদ্ধার করবো। তো আমার বোনের মুখে আমি থু ফেলে ওই বাসা থেকে বের হয়ে এসেছিলাম। এটার সাথে আমি একমত হতে পারিনি। আর কি কি সুযোগ সুবিধা দিয়েছিল এমপি গাজী নজরুল ইসলাম সাহেব আপনার বোন জামাইকে? এমপি হলো 3 মাস, তাই না? মাত্র তো এমপি হলো, সুযোগ সুবিধা দিতে চাইছিল আর 4টা লাইসেন্স করে দেওয়া। মানে কি ওই 4টা লাইসেন্সে লোন করাই দিবে, কাজ ধরাই দিবে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করাই দিবে, ইত্যাদি ইত্যাদি। প্রতিবেশীর স্বপ্ন দেখাচ্ছিল নাকি? হ্যালো, জি বলুন। বলছি কোটিপতি বানিয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল আপনাদের বোন জামাইকে, আপনাদেরকে? কোনটা বলছি যে উনি এই 5 বছরে যে লাইসেন্স কাজ ধরিয়ে দিবে, তারপরে আপনাদের গাড়ি কিনে সেখানে ঢাকাতে আপনি গাড়ি চালাবেন, এই কথাগুলো মানে বলছিলেন না? বিষয়টা একটু যদি ক্লিয়ার করে বলতেন। আপনি এতক্ষণ রেকর্ডে রাখেন না, আসলে আমি অসুস্থ, আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছিল। আমি তো মনে করতেছিলাম আপনি এতক্ষণ রেকর্ডিং এ রাখছেন। আমার এই দ্বিতীয় আবার অনেক কথা, তার মধ্যে মেন যে বিষয়গুলো, এই 4টা লাইসেন্স করে দিয়ে তাকে শিল্পপতি বানাবে। শিল্পপতি এক হলো সে ইন্টারন্যাশনাল ব্যবসায়ী হবে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। দ্বিতীয়ত এই ব্যবসা পারপাস লোন করাই নিবে এমপি সুপারিশে। তৃতীয়ত প্রথম শ্রেণীর লাইসেন্স, কন্ট্রাক্টারি কাজ 10 কোটি 20 কোটি 50 কোটি টাকার কাজ ধরাই দিবে। এই হলো একদিকের লোভ, আর একদিকের লোভ হলো চাকরির লোভ। তো সবে মাত্র এমপি হলো, 3 মাসে 4টা লাইসেন্স করে দিতে, তাহলে 5 বছরে কি করে দিতে পারে সে? আর এই সমস্ত ঘটনা যখন জানাজানি হয়, আমি যখন উদ্বোধন করি, আমি যখন আমার বোনের মুখে থু ফেলি, তখন আমাকে গাড়ি কিনে দেওয়ার লোভ দেখায় যে একটা এক্সনোয়া গাড়ি কিনবো, গাড়িটা তোমার কাছেই থাকবে। আমি ঢাকা গেলেও, আমি ঢাকা থেকে দেশে তো বাসে যাওয়া আসা করি, গ্রামের বাড়িতে আমার গাড়ি আছে, গাড়িটা তোমার কাছেই থাকবে, তোমারই থাকবে গাড়িটা। তো আমি তার এই সমস্ত লোভে আমি আমার বিবেকের কাছে আমি আমাকে ছোট করতে পারিনি। আমি তাদের মুখে থু দিয়ে তাদের মুখোশটা খুলে দিয়েছি। ঢাকাতে কোনো গাড়ি কিনেছিল আপনি যে 5 দিনের গাড়ি, ওনার যে ড্রাইভার হিসাবে আপনাকে? ওইটা 1 মাসের চুক্তিতে গড়ি ভাড়া নেওয়া হয়েছিল, মানে গাড়ি চারিদিকে দেখতে ছিল, এক্সনোয়া গাড়ি কিনবে, তো ওটা ছিল এক্স করল্লা, মানে করল্লা এক্স
ওই এক্সজিওএক্স বাংলা মোটরের ওখান থেকে গাড়িটা বডি ভাড়া নেওয়া হয় 1 মাসের চুক্তিতে। তো বলছিল আপাতত এই গাড়িটা চালাও, তারপরে তো 1 মাস পরে আমরা নিজেদের গাড়ি কিনবো বা তোমাকে গাড়ি কিনে দিব। তো আমি আসলে তার পাশে 1 মাস থাকতে পারিনি, আমি তার পাশে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো যে এরকম একটা খারাপ মানুষ, একটা 76 বছরের একটা মানুষের কাছে যদি 18 বছরের একটা মেয়ের ইজ্জত যদি সংরক্ষিত না থাকে, সে আমার কাছে স্বীকার করছিল যে ওই দুতলায় একসাথে থাকাকালীন হয়ে গেছে। তা এরকম মানুষের কাছ থেকে আমরা কি আশা করতে পারি একটা জনগণ হিসাবে? বায়োডাটা অনুযায়ী তো দেখলাম আপনার ভাগনার বয়স 18 বছর হচ্ছে না। এখন তার আমি সেটা এখনো মিলাইনি, এখন আপনারা মিলায় ভালো বলতে পারবেন। আর ওই ঢাকার ওই যে কোন বাসায় থাকতো অ্যাড্রেসটা যদি একটু বলতেন। প্রথমে তো থাকতো 29 নম্বর লাইনের ডিবলকের শেষ মাথায়, দোকানের পাশেই বাসা। ওখান থেকে ওই বাসায় সংকুলন হোসেন একটা দোতলায় শিফট করলো মেয়েকে সহ, মেয়েকে সহ। হ্যাঁ, ওই একই জায়গায় একই মহল্লার ভিতরে পাশাপাশি রাস্তার এপার ওপার। আর হোটেলে ভাইরাল হয়েছে এটা না, এটা কি মগবাজারের কোন হোটেল? হোটেলের নাম বলতে পারবেন? আর বাসা পরবর্তীতে যেখানে নেয় স্বপ্ননগরের পরে আলীনগর রোজ গার্ডেন। কোথায় এটা? ঢাকার কোথায়? মিরপুর ডিওএইচএস এর আগে। সর্বশেষ এখন কোথায় থাকে, মানে এখন কোথায়? ওখানেই থাকে, মিরপুর ডিওএইচএস এর আগে যে সাগরটা ফুড কোর্টটা আছে, ফুড কোর্টের বাম দিকে রোজ গার্ডেন টাওয়ার, অনেক বড় একটা 13 তলা বিল্ডিং, অনেক বড়। আলীনগর, জায়গাটার নাম হলো উত্তর কালসে আলীনগর। পাশে কোন স্কুল আছে নাকি? হ্যাঁ, পাশে কি যেন একটা নলেজিয়াম না কি যেন একটা স্কুল আছে। আর এই যে দেলোয়ারের সিল দিয়ে সিল কিনে নিল দেলোয়ার মাস্টার প্রাইমারি স্কুলের, এটা গাবুরা সাতক্ষীরা শ্যামনগরের কোন স্কুল সেটা বলতে পারবো না। তো সে ঢাকাতে একটা মামলা চালায়, সারা বাংলাদেশের অনেক শিক্ষকেরা তার সাথে সেই মামলাটা চালাচ্ছে। এই শিক্ষকেরা সহ এমপি হোস্টেলে যাতায়াত আছে, সে একা না, আরো অনেক শিক্ষক তার সাথে যায় পটুয়াখালী বিভিন্ন জেলা থেকে। আর এই মোবাইলটা দেয় ঠিক তখন যখন ওই আলীনগর রোজ গার্ডেনে যখন ওঠে, ওই বাসায় 15 দিন থাকার পরে তার ছেলেরা প্রশ্ন তোলে বা তার ছেলেরা এসে তাকে নিয়ে যায় যে তোমার সংসদ ভবনের সাথে তোমার এমপি হোস্টেল থাকতে তুমি কেন ওই 15 কিলোমিটার দূরে ওই বস্তিতে থাকবা? তো তারা এসে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে যখন একটু দূরত্ব তৈরি হলো তখন সেই মোবাইলটা দেয় তাকে। আর মোবাইল দেওয়ার 3-4 দিনের মধ্যে আমি ধরে ফেলি যে মোবাইল তুই কই পাচ্ছিস। সেই মোবাইলের সূত্রপাত থেকে আমি সব জানতে পারি যে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক চলতেছে আরো 3-4 মাস আগের থেকে। এটা আপনার বোন কাকলি এবং আপনার যে বোন জামাই মাসুম বিল্লাহ তাকে জানাইছিলেন? হ্যাঁ, আমি তাদেরকে জানাই। যেদিন আমি এমপি হোস্টেলে যাই আমার ভাগ্নিকে নিয়ে, সেদিনে আমি তারপরের দিন আমি বাসায় ঢুকে সবাইকে জানাই, নাকি ওদিন রাত্রেই। তো ওরা বলে চেপে যাও, এমপি কে হাতে রাখতে হবে, আমাদের অনেক কাজ সামনে। তা আমি থেমে গেছিলাম। এমনিতেই নির্বাক, চারিদিকের অনিয়ম অনাচার দেখতে দেখতে আমি এমনিতেই মানুষের সাথে কথাবার্তা খুব কম বলি। তো আমি একদম থেমে পাশ হয়ে গেলাম যে কি বলে বাপ হয়ে কি বলতেছে। কি কাজ কি বলেছিল? সে বলেছিল চেপে যাও, এমপি কে হাতে রাখতে হবে, আমাদের সামনে অনেক কাজ, আমাদের কন্ট্রাক্টরি লাইসেন্সে এখনো একটাও কাজ পাইনি, সুতরাং আমরা কন্ট্রাক্টরি লাইসেন্সের কোনো ভ্যালু নাই, আমাদের যে কোনো একটা কাজ তার সুপারিশে না পাওয়া পর্যন্ত আমরা স্বয়ং সম্পূর্ণ তো হতে পারতেছি না, তারপরে তো আমাদের অনেক কাজ, ব্যাংক লোন ইত্যাদি ইত্যাদি, তো তাকে হাতে রাখো। আসলে আমি তার প্রস্তাবে তার ওই মতামতে একমত হতে পারিনি। আমি তখনই আমার বোনের মুখে আমি ছু দিই। এখানে আর একটা ঘটনা আছে, মানে ঘটনার এই মোবাইল আমি মোবাইল ধরারও আগে আমি ওই মেয়ের মুখে একটা কামড়ের দাগ দেখি, একটা না 3-4টা কামড়ের দাগ দেখি। মানে মেয়েটা তো অনেক সুন্দর, হ্যাঁ একদম দুধে হালকা, তো মুখে কালো কালো জমে গেছে, কালো কালো দাগ জমে গেছে। তো আমার দেখে, আমি তো পুরুষ মানুষ, আমি তো বুঝতেছি এটা কিসের দাগ হতে পারে। তো আমি সাথে সাথে আমার বোনের জামাইকে প্রশ্ন করলাম। গত 18ই জুন রাত্রে রাত 9টার দিকে আমি প্রশ্ন করলাম, এই তোর মুখে কিসের দাগ? তা সবাই চুপ। আমার বোন উত্তর দিচ্ছে যে উপটান না কি মাখছে তাই মুখে দাগ উঠছে। তা আমি আমার কাছে প্রশ্ন করলাম যে এটা উপটান মাখার দাগ, এই দেখি কি উপটান। তো লিজানের একটা প্যাকেট দিল, কি উপটান আমি আগে কখনো চিনি না, ওই দিন দেখলাম। তো আমি দেখলাম না, এটা উপটান মাখার দাগ হবে কেন।
পরে আমি পরের দিন ওর কাছ থেকে কয়েকটা কথা জিজ্ঞেস করে সেই কথা মতো তদন্ত করে দেখলাম না, হ্যাঁ ওই দিন এমপি বাসায় আসছিল, 2টো থেকে 4টা 5টা পর্যন্ত বাসায় ছিল, ওদিনই বাসা থেকে ওই ডাক্তার হয়েছে। তারপরে আমি যখন ওকে নজরদারি করলাম তখন আমি তার মোবাইলটা ধরতে পারলাম বা সব আমার কাছে স্বীকার গেল। তারপরে আমি আমার আমি ভাগ্নিকে নিয়ে আমি এমপি হোস্টেলে যাই, এমপির রুমে ঢুকে এমপির রুমের দরজা আমি লাঠি মেরে আটকাই, মানে রাগে, মানে আমি কথা বলতে পারতেছিলাম না রাগে, যে তোমার মতো মানুষের কাছ থেকে এরকমটা আমরা কেন আশা করবো, কেন পাবো আমরা। তো যাই হোক, সে ওখানে ওই মুদ্রা দেওয়ার কথা বলে যে এটা ইসলামে জায়েজ আছে, অন্যান্য দেশেও জায়েজ আছে। তা আমিও তার সুরে সুর মিলালাম, কেননা আমার কাছে তো কোনো প্রমাণ নাই আর আমার মুখের কথা তো কোনো দাম নাই, সে যেটা বলবে সেটা আইন। তারপরে আমি ওখানে তার সুরে সুর মিলায় বের হয়ে আসি যে হ্যাঁ ঠিক আছে, তাহলে বিষয়টা আমার কাছেই থাকবে, আমি আর কাউকে বলবো না। কিন্তু আমি সেটা রাস্তায় আস্তে আস্তে আমি মেনে নিতে পারি না। আমি আমার বোনের জামাইকে বোনকে বলি, তো তারা বলে চেপে যাও, তখন আমি ওই চাপার ভান করেই 1 সপ্তাহের মধ্যেই আমি তাদের মুখোশটা খুলে দেই বা দিছি। এরপরে সত্যটা তো সামনে আনতে পারছি। এরপরে যদি মগবাজার হোটেলের ওই অনৈতিক যে এমপির সাথে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ওই দিন কি আপনি ওই ঘটনাস্থলে ছিলেন? বা আপনার এমপি সাহেব অভিযোগ করেছে আপনি নাকি 1 লক্ষ টাকা নিয়েছেন এমপি সাহেবের কাছ থেকে, এরকম টাকা নিলে তো সেই টাকার অবশ্যই প্রমাণ থাকবে, তাই না? আর আমি যদি টাকাই নিব তাহলে তো আমি আরো 5 বছর টাকা নিতে পারতাম তার কাছে, তাই না? 1 লক্ষ টাকায় কি এরকম একটা চিটার মানুষ হাতছাড়া করে? দ্বিতীয়ত সে হলো 2000 টাকা দেয় ওখানে রুম ভাড়া দেওয়ার জন্য। সে ওই এর আগেও রাস্তায় ওই মেয়েটাকে নিয়ে কুকুরের মতো, আপনারা দেখছেন যে কার্তিক মাসের কুকুর যা করে তাই করতেছিল, মেয়েটাকে নিয়ে রাস্তায় জড়াজড়ি, বিভিন্ন বিল্ডিং এ ঢুকে জড়াজড়ি। তো তারা আমাকে বলছিল যে তোমার নামে একটা রুম ভাড়া করে দাও, রুম ভাড়া আমরা দিব। তো আমি এই 1 দিনের জন্য রুম ভাড়া করি, 1 দিনের জন্য 2000 টাকা রুম ভাড়া বাবদ দিছিল। এটা হলো সত্য। এরপরে আপনারা কাটছাট করে মানে চাইলে উল্টাপাল্টা বানাইতে পারেন। এটাই সত্য যে ওই দিন রুম ভাড়া দেওয়ার জন্য 2000 টাকা দিছিল সে। আমাকে 1 মাসের জন্য রুম নিতে বলছিল, আমি 1 দিনের জন্য নিলাম। বিস্তৃত করার কোনো সুযোগই নেই। আমরা তো চেষ্টা করতেছি যে প্রকৃত ঘটনাটা কি সেটা অনুসন্ধানের চেষ্টা করতে। এটাই হলো প্রকৃত ঘটনা। সে আমাকে 2000 টাকা দেয় ওখানে রুম ভাড়া নেওয়ার জন্য। আর আমি যদি তার কাছে টাকাই খেতাম তাহলে আমি এই 5 দিনে তার মুখোশটা খুলে দিতাম না 1 লক্ষ টাকায়। থেকেই ক্যামেরা সেট করা ছিল না, ওটা হোটেলের ক্যামেরা? আচ্ছা, এই বিষয়টা হলো ওই রাকিবকে ধরতে পারলে এটা এখানে কথা বলা যাবে। এই বিষয়টা এই রাকিব হলো এটার হোতা, 5 নম্বর আসামি রাকিবুল হাসান, 5 নম্বর আসামি মামলার ওই হোস্টেলের ম্যানেজার। হোস্টেলের ম্যানেজার না হোটেলের ম্যানেজার? ওই হোস্টেল, ওই আর কি হোস্টেল না কি আমি ভালো জানি না, ওখানে দৈনিক হারে রুম ভাড়া হয়, ও তার ম্যানেজার ছিল ঢাকার মগবাজারে। হ্যাঁ হ্যাঁ, মগবাজারে। আচ্ছা, আমি যেখানে আসছি সবাই সিরিয়ালে চলে গেছে, আমি সবার পিছনে মানে আমি আপনার সাথে কথাই বলতেছি। আমি দুঃখিত, আমি পরে আরেক সময় কথা বলবো। আচ্ছা, 1 মিনিট ভাই, ওবায়দুল ভাই। জি বলে। আর আপনার মানে আপনার যে ভগ্নিপতি প্রথমে যে ওই আলু পটল বিক্রি করতে ভ্যানে করে, এটা কোথায়, মানে সাতক্ষীরাতে না ঢাকাতে? না না, ওই মিরপুর 12 নম্বরের ডি ব্লকের 29 নম্বর লাইনে, ওই এখন যেখানে দোকান আছে মুদি দোকান ওখানেই। আগে ছিল ওই মুদি দোকানের নাম ছিল মাসুম জেনারেল স্টোর। তো এমপি যখন লাইসেন্স করে দিল মাসুম এন্টারপ্রাইজ, কেননা জেনারেল স্টোর নামে তো আর কন্ট্রাক্টরি ব্যবসা চলে না, যখন মাসুম এন্টারপ্রাইজ নামে লাইসেন্স করে দিল তখন দোকানের নাম পাল্টালো। তবে এখানে আর একটা জটিলতা আছে, আমার তার সাথে পার্টনারে ব্যবসা ছিল, আমি তার সাথে শেয়ার হোল্ডারে, আমি আমার বিভিন্ন ব্ল্যাঙ্ক চেক তার কাছে দেওয়া আছে বা বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া আছে, ব্যাংক এনজিওতে। এটাও মানে একটা ঝামেলা জড়ায় আছে। এই যে দোকান করলো, এই টাকা কি আপনার এমপি সাহেব দিল না? না, এই টাকা সে ভিতরে থেকে কি দিছে জানি না, তবে এই গেম তো আরো 3-4 মাস আগে থেকে চলতেছিল। এখানে আমার নামে লোন করা অনেক টাকাও আছে। সেটা তারা পিছন থেকে কিনেছে আমি তো দেখিনি, তবে সামনের থেকে দেখতেছিলাম যেটা, সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। জি, বুঝতে পারছি। লক্ষ লক্ষ টাকা তাকে দিত, লক্ষ লক্ষ টাকা তাকে দিত, আমার সামনেও টাকা দিতে দেখছি। বা আমাকে আমার মুখ বন্ধ, আমি যখন সবকিছু জেনে যাই সেদিন মরিয়মের কাছে 30,000 টাকা দেয়, লক্ষ টাকা না 30,000 টাকা দেয় মরিয়মের কাছে। সেই টাকা আমি গ্রহণ করিনি, আমি ফেরত দিয়েছিলাম। আমার বিবেকের কাছ থেকে আমি টাকাটা নিতে পারিনি, যে একদিকে ভাগ্নির ইজ্জত আর আমি এখান থেকে টাকা নিব না,
মুখোশ খুলে দিলে আমি মুখোশই খুলে দিব। শত্রুকে ছুরি মারলে তো সামনের থেকে মারবো, পিছন থেকে কেন মারবো? আপনার ভাগ্নে মরিয়মের কাছে টাকা দিল আপনাকে মুখ বন্ধ করার জন্য। হ্যাঁ, তো আমি সেই টাকা গ্রহণ করিনি, সেটা মরিয়মের বাপেও জানে, এই দেলোয়ার মাস্টারও জানে, এমপির পিএও জানে। এমপির পিএ কে যদি এখানে জিজ্ঞাসাবাদ করা হয় সমস্ত তথ্য বেরোয় আসবে, সে সব জানে। সে আমার কাছে স্বীকার করছে যে সম্পর্ক কোথা থেকে শুরু হয়, ওই দোতলার থেকে যে সম্পর্ক শুরু হয় সেটা এমপির পিএ আমাকে স্বীকার করছে। যে আমি প্রথম দিন এমপির সাথে ঘুমাতে যাই ওই দোতলায়, পরের দিন এমপি আমাকে ওই দোতলার থেকে টেকনিক্যালি সরাই দেয়। তাই বাড়িওয়ালারা বিষয়টা ভালোভাবে নিচ্ছে না, তুমি মাসিনের ঘরে যেয়ে ঘুমাও। তারপরে ওখানে এমপি একাই ঘুমায় আর ওই পাশের মেয়ে একাই ঘুমায়। আচ্ছা, ও পিএর নাম কি? এমপির পিএর নাম কি? শুধু মুখের কথা না, আপনারা হলো তদন্ত করবেন, তারপরে আমাকে প্রশ্ন করবেন যে আমি এটা মিথ্যা কেন বললাম। আমার নাম কি? হাসান। হাসান। আমি যদি কোথাও ভুল তথ্য দেই আমার ফাঁসি দাবি করব আমি জনগণের কাছে, সরকারের কাছে। আপনারা এই তথ্যগুলো যাচাই বাছাই করেন। আর আপনাকে ওই ড্রাইভারকে পরিচয় করে দিত না অন্য কোনো বিষয়ে? হিসেবে পরিচয় করাই দিত আমাকে, কোথাও ড্রাইভার হিসেবে পরিচয় করায়নি। আপনি ইবনে সিনায় গেলে খবর নিতে পারবেন, এই 5 দিনের মধ্যে সে ইবনে সিনায় 2 দিন তার সাথে আমি সময় কাটাইছি, সে কোথাও ড্রাইভার হিসেবে আমাকে পরিচয় করায়নি, PA2 হিসেবে পরিচয় করাইছে। এবং সে আমাকে বলছো যে আমি তোমাকে ড্রাইভার হিসেবে না, তুমি আমার PA2, আমার ব্যক্তিগত সব বিষয় তুমি দেখাশোনা করবা। আর দেখো জীবনটা কত সুন্দর, কত রঙিন হয় তোমার জীবন। মানে আমাকে খুব লোভ লালসা দেখায়। আপনাদের ভাগ্নের সাথে সম্পর্কের কারণে এই লোভ লালসা দেখাচ্ছে। হ্যাঁ, ওই যে আমি মেনে নিলাম মুখোমুখি, যে ওই মুদ্রা দিয়ে, আর আমিও তালে তাল মিলালাম। কারণ আমার তো, আমি যদি টাকা পয়সা লোভ করতাম তাহলে আমি 5 দিনে তার মুখোশ খুলতাম না। এই 1 লাখ টাকা লোভে আমি তার মুখোশ খুলতাম না। আমি আরো 5 বছর ধরে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা পকেট গ্রহণ করতাম। এগুলো যুক্তির কথা আছে, আপনারা মানতেও পারেন না মানতেও পারেন। আর আপনার উপরে হামলা করলো কে কে? ভাই আপনি বলেছেন 10 মিনিট হয়ে গেছে। আমার এই যে লাঞ্চের বিরতিতে আমি বিশেষ কাজ আসছিলাম, আমি একটা বিশেষ কাজে আসছিলাম, আমি লাঞ্চের বিরতিতে আটকে গেলাম। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই।